তোর কারণেই ফিরে আসা। লেখিকা ছায়ালিপি। তুবা সকাল সকাল রেডি হয়ে বসে আছে ওই বাড়িতে যাওয়ার জন্য। গালিব সকালবেলায় অফিসে চলে গেছে, বলেছে 1 ঘন্টা পরেই চলে আসবে, কিন্তু 3 ঘন্টাতেও আসার নাম নেই। গালিব তুবাকে ফোন দিল। আপনি কি আজ আসবেন নাকি আমি ঘুমিয়ে যাব? গালিব: বউ, আমি রাস্তায় আছি, আর 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। তুবা ফোন রেখে দিল। 5 মিনিট পরে গালিব এসে গেল। তুবাকে তাড়া দিতে লাগলো। তুবা: আপনি কি এইভাবে যাবেন? ফ্রেশ হবেন না? গালিব: এই ড্রেসে কি সমস্যা? তুবা: আপনি কি বিজনেস মিটিং এ যাচ্ছেন? সবসময় প্রফেশনাল ভাবে থাকতে বোর হন না? গালিব: আচ্ছা বাবা, ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। তুবা: পাঞ্জাবি পরে আসুন। গালিব চেঞ্জ করে আসলো। রাস্তায় তুবা সবার জন্য খাবার নিল। প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছে গালিবও 12 বছর পরে ওই বাড়ি যাচ্ছে। খান ম্যানশনের গেটে দাঁড়িয়ে আছে তুবা আর গালিব। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দুদিক থেকে অনেক রঙের ফুল ছিটিয়ে বরণ করে দিচ্ছে সবাই খান বাড়ির বউকে। তুবা এমন কাণ্ডে বেশ অবাক হয়। তৌফিক খান ও আসমা বেগম বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন। তুবা এসে সালাম দিল। তৌহিদ খান: ওয়েলকাম আমার ঘরের পরী, আজ আমার এই বাড়ি পরিপূর্ণ হলো। গালিবের বাড়িতে এসে কিছুটা অবাক হয়। পুরনো কেউ নেই, সবাই নতুন। গালিব ভেতরে গেল। অনি এসে তুবার সাথে গল্প জুড়ে দিল। গালিব সব রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো। তৌহিদ খানের রুমে গিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সেখানে আসমা আছে। আসমা খান: এখানে কি করছো আবরার? গালিব: আমি দেখছি 12 বছর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আসমা: বাড়িটা একটু পুরনো হয়ে গিয়েছিল, তাই নতুন করে কালার করা হয়েছে। তোমার পছন্দ হয়নি আবরার? গালিব: বেশ পছন্দ হয়েছে। নিশ্চয়ই আপনার পছন্দ করা হয়েছে, তাই না মামনি? একজন বয়স্ক লোক এসে বলে, ছোট সাহেব আপনাকে ডাকছে বড় সাহেব। গালিব মুখে হাসির ঝলক। ছোটবেলায় তার সেই করিম চাচা যে গালিবকে ঘাড়ে করে পুরো বাড়ি ঘুরে নিয়ে বেড়াতো। গালিব: চাচা, আপনি আবার আমাকে সাহেব বলা কবে থেকে শুরু করলেন? আমি যে তোমার সেই ছোট্ট গালিব বাবা। করিম সাহেব: আপনি তো এখন মেলা বড় হইয়া গেছেন, বিদেশে থাইকা পড়ালেখা কইরা আইছেন, তাই ভাবলাম আপনি আমারে ভুইলা গেছেন। গালিব: তোমাকে কিভাবে ভুলি চাচা, তুমি যে আমার ছোটবেলার খেলার সাথী। গালিব করিম মিয়ার ঘাড়ে হাত দিয়ে গল্প করতে করতে যাচ্ছে তৌহিদ খানের কাছে। তুবা অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে গালিবের দিকে। আজ যেন এ বাড়িতে আসার পরে এক নতুন গালিবকে দেখছে। গালিব: আব্বু ডেকেছো আমায়? তৌহিদ খান: কোথায় হারিয়ে গিয়েছিলি? গালিব: তোমার বাড়ি ঘুরে দেখছিলাম আব্বু। তৌহিদ খান: নিজের ঘরে ঢুকেছিলি? যা, বৌমাকে নিয়ে যা। গালিব: এ বাড়িতে আমার ঘর নামে কোনো ঘর আছে এখনো? গালিব তুবার দিকে তাকে ইশারা করলো। তুবা গালিবের পেছন পেছন গেল। গালিব: বউ, কেমন লাগছে তোমার শ্বশুর বাড়িটা? তোমার বরের বেশ টাকা নেই, তাই ওই ছোট বাড়ি। তুবা: আমার ছোট রাজপ্রাসাদেই আমার যে রাজাটা আছে, সে আমাকে যেখানে নিয়ে রাখবে আমি সেখানেই থাকবো, কারণ আমরা গাছের নিচে থাকলেও আমি সেখানেও তার রানী হয়েই থাকবো। গালিব একটা দরজার সামনে এসে দাঁড়ালো। গালিব: সুইটহার্ট, জানি না ভেতরের অবস্থা কেমন, দেখে আবার ভয় পেও না। হয়তোবা এই 12 বছরে নিশিভূত দখল করে নিয়েছে আমার রুমটা। তুবা: সবসময় যাতা কথা বলেন, আগে দরজাটা খুলে দেখুন। গালিব দরজা খুলে চোখ বন্ধ করে নেয়। তুবা ভেতরে এসে দেখে বিশাল বড় একটা রুমে ঝকঝক করছে। দেখে কেউ বলবে না এই রুমে 12 বছর কেউ ছিল না। তুবা গালিবকে নিজের রুমে নিয়ে এসে বলে, চোখ খুলে দেখুন, সামনে নিশিভূত দাঁড়িয়ে আছে। গালিব চোখ খুলে রুমের
রুমের অবস্থা দেখে অবাক, ঠিক যেন 12 বছর আগে চলে গেছে। সবকিছু ঠিক আগের মতনই আছে, কোনো চেঞ্জ হয়নি। তুবা, আমার মনে হয় নিশিভূত মনে হয় মেয়ে মেয়ে তাই রুমটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এতদিন ধরে। গালিব, নিশিভূত সবসময় আমার সাথে থাকে থাকে কি না? তুবা, আমার তো রুমটা বেশ ভালোই লেগেছে। গালিব, চলো তাহলে এখানে হানিমুন সেরে নেই। তুবা, এই না, আপনি কি সবসময় হর্নি মুডে থাকেন? সবসময় মাথায় উল্টাপাল্টা চিন্তা করে? তুবা, সুইটহার্ট, তুমি শাড়ি পরলে আমি কন্ট্রোললেস হয়ে যাই, নিজেকে সামলাতে পারি না। তুবা, আপনার মতিগতি আমার ভালো ঠেকছে না, চলুন বাইরে, আমি আর এখানে থাকবো না এই রুমে। গালিব, সুইটহার্ট, আজ তুমি এই বাড়িতে প্রথম এলে, ধরে নাও এটা তোমার বিয়ের প্রথম রাত। গালিব তুবার দিকে এগিয়ে আসছে। তুবা, এই যে পর্দার আড়ালে নিশিভূত। গালিব পেছনে ঘুরলে তুবা এক ধরে রুম থেকে বেরিয়ে যায়। গালিব সামনে ঘুরে দেখে তুবা নেই। দুপুরে সবাই খেতে বসেছে একসাথে। আসমা খাওয়ার মাঝে মাঝে বলছে, আবার তোমার সাথে আমার কিছু কথা আছে। গালিব, মামনি খাওয়া শেষ করে কথা বলি। আসমা, আচ্ছা ঠিক আছে। তৌহিদ খান তুবাকে বলে, কিরে মা, লজ্জা পাচ্ছিস কেন? এটা তো তোর বাড়ি, এভাবে ভাত নাড়লে হবে? গালিব, আব্বু তুমি কি শরীর দেখে বোঝো না খাবার কারণ? দেখো না, বাঁশের মতন লিকা শরীর, খাওয়া দাওয়া তো ঠিক মতো খায় না। তৌহিদ খান, তোরা এই বাড়িতে চলে আয়, দেখবি সবার সাথে থাকলে ঠিক খাবার খাবে। গালিব, এমন হলে তো আব্বু আমার শ্বশুর বাড়িতে থাকতে গালিব, এমন হলে তো আব্বু আমার শ্বশুর বাড়িতে থাকলে একটা মিনি সাইজ হাতি হওয়ার কথা ছিল, কই সেখানে তো হয়নি। তুবা, মোটেও না, আমার সত্যি ওই বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, আমি সবার সাথে থাকতে চাই বাবা। গালিব খেতে খেতে ঘাড় বাঁকা করে তাকালো তুবার দিকে। গালিব, কি যেন বলছিলে, আর একবার বলো তো। তুবা, বাবা দেখেন কেমন ভয় দেখাচ্ছে। তৌহিদ খান, গালিব, কি হচ্ছে? আর তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে, এটা আমার ফাইনাল ডিসিশন। গালিব, কিন্তু আব্বু। তৌহিদ খান, আর কোনো কথা না, আর আমার খুব তাড়াতাড়ি নাতি নাতনি চাই। তুবা, ঠিক আছে, এই কথা আমি বলেছি বাবা, একটা বা দুইটা। গালিব তুবার মুখে একটা ডিম ঢুকিয়ে দিল। তুবা আর কথা বলতে পারছে না। গালিব কানে কানে বলল, একটু তো লজ্জা করো, আব্বুর সামনে কি বলতে যাচ্ছ? তুবা মনে মনে বলে, নিজের বেলাতে কিছু নেই, নিজে তো বেহায়া বেশরমের মতন যা তা বলে বেড়ায়, তার বেলায় কিছু না। গালিব হাত ধুয়ে তুবাকে নিয়ে উপরে নিয়ে যাচ্ছে। তুবা, আরে আমার তো খাওয়া হয়নি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তৌহিদ খান দুইজনের এমন কাণ্ড দেখে হাসতে শুরু করে দেয়। গালিব তুবাকে নিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তুবা, আপনি দরজা বন্ধ করলেন কেন? গালিব, তোমার না বাচ্চা লাগবে, চলো তোমাকে বাচ্চা দেই। তুবা, এই না, আপনার চালাকি আমি জানি, আমার এখন কিছু লাগবে না। তুবা গালিবকে দেওয়ালের সাথে চেপে তুবার অধরে অধর ছোঁয়ালো। তুবা উহু আওয়াজ ছাড়া আর কিছুই বলতে পারছে না। গালিব ঠোঁট ছেড়ে বলে, বেবি, আমার তো স্ট্রবেরি আরো খেতে মন চাচ্ছে, আজ কেমন যেন অন্য ফ্লেভার পাচ্ছি। তুবা নিজেকে ছাড়িয়ে অসভ্য লোক যখন তখন শুরু হয়ে যায়। অনি দরজায় টোকা দিল। অনি, ভাইয়া মামনি তোমাকে ডাকছে নিচে। গালিব, তুই যে, আমি আসছি। অনি নিচে চলে গেল। গালিবও নিচে চলে গেল। গালিব, মামনি, এখন বলো তোমার কি কথা আছে? আসমা খান, বলছিলাম আমি একটা ছেলে দেখছি, দেখতে শুনতে ভালো, ছেলে লন্ডনে থাকে, তারা আমাদের অনির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। গালিব, এই বিষয়টা আমি কালকেই বলে দিয়েছি আব্বুকে। আর কেন এই বিষয়ে কথা হচ্ছে? অনি ভাইয়া, আমি এই বিয়েতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। মামনি, তুমি বিয়ের ব্যবস্থা করো।
গালিব, অনি তুই কি পাগল? সামনে তোর পরীক্ষা আর তুই যা তা বলছিস। অনি, সমস্যা নেই ভাইয়া, ভাবি তো বিয়ের পর লেখাপড়া করছে। তহিদ খান, অনিমা তুই সত্যি বলছিস তুই বিয়েতে রাজি? অনি, রাজি বাবা, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিয়ে তো করতেই হবে। মামনি, তুমি ছেলে দেখার ব্যবস্থা করো, পারলে ঈদের আগেই আক্ত করে রাখো। গালিব রাগ করে উঠে গেল ওপরে। গালিব, এই মেয়ে কি বিয়েটা ছেলে খেলা মনে করেছে? যাকে চেনে না জানে না তাকে নিয়ে সারা জীবন সংসার করবে কি করে? গালিব দুবার অনেকে নিয়ে শপিং এ গেল। প্রথমে বাড়ির সবার জন্য কেনাকাটা করে নিল, তারপরে অনেক শপিং শুরু করলো। অনেক ভাবি, তুমি আর আমি সেম ড্রেস নেই, এবার ঈদে একসাথে পরবো। গালিব, নাও স্কুল ড্রেস মনে হবে পরলে। তুবা, আমরা পরলে আপনার সমস্যা কোথায়? গালিব, ও আজ একটু বেশি পাকনামি করছো না তুমি? এর শাস্তি কি হতে পারে জানা আছে তোমার? তুবা, একটা করে সেম ড্রেস কিনলে কি হয়? আপনার সাথে তো সব সেমই নিচ্ছি। গালিব, বুঝতেছি না, আজ আমি যাকেই যা বলছি সবাই তার উল্টো পাল্টা করে বেরোচ্ছে। মিসেস ফাতেমা ফোন দেয় গালিবকে। গালিব, আসসালামু আলাইকুম আম্মু। মিসেস ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার সাথে একটু কথা ছিল। গালিব, জি আম্মু বলেন। মিসেস ফাতেমা, ভাবছি আজ আসলে সামনাসামনি কথা বলবো, আজ তো আর আসলে না। গালিব, আম্মু তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু পরেই আসছি আপনাদের বাসায়। মিসেস ফাতেমা, আচ্ছা বাবা, ঠিক আছে, চলে এসো তাহলে। গালিব ফোন রেখে তুবাদের কাছে গেল। গালিব, শেষ হলো তোমাদের? আমার একটু তাড়া আছে। গালিব, হয়ে গেছে আমাদের ঈদ শপিং, শুধু একটা জিনিস বাকি আছে। গালিব, তো তাড়াতাড়ি কিনে ফেলো। তুবা গালিবের কানের কাছে এসে ফিসফিস করে বলে, তুবা, বাচ্চাটা তো আর শপিং মলে পাওয়া যাবে না। ডিয়ার হাজবেন্ড। গালিবের কান লাল হয়ে গেল তুবার এমন ঠোঁটকাটা কথা শুনে। গালিব, তুবা বউ, তুমি ঠিক আছো তো? আজ কি তোমার ভূত পেট ধরেছে নাকি? সারাদিন সব উল্টাপাল্টা কথা বলছো। তুবা, না, আমি একদম ঠিক আছি। আমার বাচ্চা লাগবে, মানে লাগবে। গালিব, ওকে ডান, চলো এখানেই প্ল্যানিং শুরু করে দেই বাচ্চার জন্য। তুবা, এই না, মাথা গেছে, এটা পাবলিক প্লেস। তুবা, সেটা আমি জানি না, আজ তোমার সব শপিং শেষ করে এখান থেকে যাব। চলো শুরু করি। অনেক ভাইয়া, আমাদের সব কেনাকাটা শেষ, চলো। গালিব, তোরা গাড়িতে গিয়ে বস, আমি পেমেন্ট করে দিয়ে আসছি। গালিব পেমেন্ট শেষ করে গাড়ি স্টার্ট দিল। তুবা, এদিকে যাচ্ছি কেন আমরা? গালিব, আম্মুর সাথে দেখা করতে। অনেক কেমন কাচুমাচু করছে। অনেক, ভাইয়া আমি বাসায় চলে যাই, তোমরা না হয় যাও। গালিব, কেন, আমাদের সাথে যেতে কি সমস্যা? অনেক, না, কোনো সমস্যা নেই। তাহলে চুপ করে বসে থাক। গালিব 30 মিনিট ড্রাইভ করে তুবাদের বাসায় আসলো। মিসেস ফাতেমা দরজা খুলে দিল, সবাই ভেতরে গিয়ে বসলো। গালিব তুবাকে বলল আম্মুর জন্য যে ব্যাগটা আছে সেটা আম্মুকে দিয়ে দিতে। তুবা 2টা ব্যাগ দিল, একটা তোমার আর একটা ভাইয়ার। গালিব, আম্মু জিসান কোথায়? দেখতে পাচ্ছি না। মিসেস ফাতেমা জিসানকে ডাক দিল। জিসান এসে গালিবকে সালাম দিল। গালিব, আম্মু এখন বলেন ডেকেছিলেন কেন? মিসেস ফাতেমা, আসলে বাবা জিসানের বিয়ের বিষয়ে কথা বলার ছিল। গালিব, আজ আমার সাথে এই সব কি হচ্ছে? যেখানে যাচ্ছে বিয়ের কথা আর উল্টাপাল্টা কথা ছাড়া কিছুই নেই। মিসেস ফাতেমা, বাবা তুমি কি রাগ করলে? গালিব, হ্যাঁ, না আম্মু, আপনি বলুন কি বলছেন। মিসেস ফাতেমা, জিসানকে জিজ্ঞাসা করেছিলাম তার পছন্দ আছে কিনা, কিন্তু সে বলেছে তার কোনো পছন্দ নেই, আমার পছন্দেই বিয়ে করবে। গালিব কেমন চোখ ছোট ছোট করে জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান বুঝতে পেরে এলোমেলো চোখ ফেলে এদিক সেদিকে। গালিব, আচ্ছা আম্মু, সমস্যা নেই, আমরা মেয়ে খুঁজবো, একটু সময় দিন। মিসেস ফাতেমা,
বাবা, আমি বলছিলাম যে এবার তো জিসান অনেকদিন ছুটিতে এসেছে, তাই ঈদের পরে বিয়ে। গালিব, সমস্যা নেই আম্মু, আমার বোন অনির বিয়ের কথা চলছে, ঈদের আগেই আক্ট হয়ে যাবে, তারপরে না হয় জিসানের জন্য রিল্যাক্সে বউ খোঁজা যাবে। এত ভালো জামাই হাতছাড়া করা যাবে না। ছেলে লন্ডনে সেটেল। গালিব জিসানের দিকে তাকিয়ে কথাটা বলল, জিসানকে শুনিয়ে শুনিয়ে। জিসানের বিয়ের কথা শুনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে তার অনির। জিসানের এই কথা শুনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। অনি বিয়ে হয়ে যাচ্ছে। জিসান মনে মনে বলল, তাদের যোগ্য জামাই তো আর পেয়ে গেল, আমি কেন ছটফট করছি। জিসান অনির দিকে ফিরে চাইল। অনির চোখ দুটো পানিতে টলমল করছে। গালিব তুবা বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। তুবা সবকিছু ঠিক আছে কিনা দেখে নিল। আজকের কেনাকাটায় লাল শাড়ি তুবা নিল পরার জন্য। আজ তুবা নিজে যাবে গালিবের ভালোবাসা পেতে। তুবা যেমন তেমন করে শাড়ি পরে নিল। তুবার ফর্সা পেট দেখা যাচ্ছে, ঠোঁট গাঢ় করে লিপস্টিক দিয়ে সাথে কাজল, এতটুকু সেজে তুবাকে যেন অপ্সরা লাগছে। গালিব বসে বসে অফিসের কাজ করছে। তুবা গালিবের কাছে আসলো। গালিব ল্যাপটপের দিকে তাকিয়ে তুবাকে বলল, গালিব, কি হয়েছে, কিছু বলবে? তুবা গালিবের ল্যাপটপ পায়ের ভাঁজ দিয়ে সরিয়ে নিজে বসে পড়ল। গালিব এবার চোখ তুলে তুবার দিকে চাইল। গালিব কিছু বলার আগে তুবা গালিবের ঠোঁট নিজের দখলে নিল। গালিব আশকারা পেয়ে সেও প্রেম সাগরে ডুব দিল। গালিব আস্তে আস্তে তুবাকে নিজের দখলে করে নিল। পাঁচগোলা করে নিয়ে বেডে শুইয়ে দিল তুবাকে। গালিব তুবার এই রূপ দেখে বেসামাল হয়ে গেছে। গালিব তুবার কানে কামড় বসিয়ে ফিসফিস করে বলল, সুইটহার্ট, ইউ আর সো বিউটিফুল, মোর দেন রেড রোজ, আই লাভ ইউ। গালিব এই প্রথম তুবাকে এই তিনটা শব্দ বলল। তুবা এর উত্তরে বলল, প্লিজ আমাকে একটা বাচ্চা দিন, আমার একা একা বাড়িতে থাকতে মন চায় না, একটা বাচ্চা দিন, আমি লেখাপড়া ঠিক করে করব। গালিব তুবাকে ছেড়ে উঠে বসলো। চোখ মুখ লাল হয়ে গেছে। গালিবের নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, তাই রুম থেকে বেরিয়ে গেল। তুবা গালিবের এই বিহেভে কান্না শুরু করে দিল। হাঁটুতে পা গুজে কান্না করছে তুবা। গালিব একটা লাগেজ নিয়ে রুমে এসে কাভার থেকে তুবার জামা কাপড় লাগেজে ঢুকিয়ে তুবার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তুবা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গালিব কোনো কথা না বলে গাড়িতে নিয়ে গেল। তুবাকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করা শুরু করে দিল। তুবা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গালিব, যেখানে গেলে তোমার বাচ্চার ভূত নামবে। এই একটা কথা বলবে না সুইটহার্ট, আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। তুবা আর কিছু বললো না। গালিব তুবাকে তাদের বাড়িতে নিয়ে গেল। গালিব মিসেস ফাতেমাকে তুবাকে দিয়ে বলল, আম্মু পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুবা এখানেই থাকবে, আপনার কোনো সমস্যা হবে না তো? মিসেস ফাতেমা, তোমাদের মাঝে কি কিছু হয়েছে বাবা? একটু আগে না গেলে এখন এমন কি হলো যে? গালিব, আম্মু আপনার যদি ওকে রাখতে সমস্যা হয় তাহলে আমি। মিসেস ফাতেমা, না কোনো সমস্যা নেই, আর যতদিন মন চায় ততদিন রাখতে পারো। গালিব, ধন্যবাদ আম্মু। গালিব তুবাকে রেখে চলে গেল। বাসায় গিয়ে গালিবের ঘুমিয়ে পড়লো। সকালে জিম থেকে এসে রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজে তুবার সাথে দেখা হয়। তুবা না দেখার ভান করে চলে যায়। গালিব কিছু না বলে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে ক্লাস নিতে চলে যায়। তুবাকে চুপচাপ দেখে অনি জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার ভাবি? তুবা, তোমার ভাই আমাকে আম্মুর ওইখানে রেখে এসেছে। অনি, হোয়াট? কেন? কখন? তোমাদের মাঝে কি ঝগড়া হয়েছে কিছু নিয়ে? তুবা, আরে
আরে না, ঝগড়া হয়নি, আমি শুধু বলেছিলাম একটা বাচ্চার কথা, তাতে রাগ করে আম্মুর ওইখানে রেখে এসেছে। তবে আমি জানি তোমার ভাই আমাকে ছেড়ে থাকতে পারবে না, দেখবে আজ নিজেই আবার নিয়ে যাবে। গালিবের ক্লাস শুরু হলে তুয়া লক্ষ্য করে গালিব একটিবারের জন্য তুয়ার পাশে দেখেনি, তাই তুয়া ক্লাসের অমনোযোগী হওয়ার ভান করে যাতে গালিব তাকে বকা দেয়, কিন্তু গালিব কোনো কিছুই বলেনি। ক্লাস শেষ করে গালিব বেরিয়ে যায়। তুবা ভেবেছে গালিব তার জন্য অপেক্ষা করবে, কিন্তু তুবা বাইরে গিয়ে দেখে গালিব গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তুবা এবার খুব কান্না আসলো। সামান্য একটা কথা নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো মানে হয় না। অনি, ভাবি চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তুবা গাড়িতে বসলো। যেতে যেতে অনি দেখে তুবা কান্না করছে। অনি, কান্না করো না ভাবি, আমাদের মেয়েদের জীবন এমনটাই, ছেলেরা আমাদের মন বুঝতে চায় না। গল্প করতে করতে তুবাদের বাড়ি চলে এসেছে। তুবাকে নামিয়ে দিল অনি। তুবা ভেতরে এসে বলল অনি, তুবা ভেতরে আসতে বললে অনি না করে দেয়। অনি চলে যাচ্ছিল। তুবাদের বাড়ির সামনে একটা গলি দিয়ে জিসান দেবদাসের মতন যাচ্ছে। অনি বুঝতে বাকি রইল না এটা জিসান, তাই অনি ড্রাইভারকে বলল সামনে গাড়ি দাঁড় করাতে। ড্রাইভার জিসানের সামনে এসে গাড়ি বন্ধ করলো। অনি গাড়ির দরজা খুলে দিতেই বলল, আরে বড়লোকের বাপের মেয়ে, হঠাৎ এই রাস্তায় যে? অনি, গাড়িতে উঠুন, আপনার সাথে আমার কথা আছে। জিসান, সরি, কথা বলতে চাইলে আমার সাথে হেঁটে হেঁটে যেতে হবে, আমি আপনার বড়লোক বাপের গাড়িতে উঠতে পারবো না। অনি গাড়ি থেকে বেরিয়ে আসলো। ড্রাইভারকে বলল এখানে অপেক্ষা করতে। অনি, একটা ফাঁকা জায়গায় চলুন যেখানে কোলাহল মুক্ত ফ্রেশ বাতাস পাওয়া যায়। গালিব, সামনে জিসান, সামনে একটা নদী আছে যেখানে যেতে পারি আমরা। দুইজন হাঁটছে একসাথে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। নদী পাড়ে এসে জিসান বলল, জি বলুন, কি বলছেন আপনি? অনি জিসানের শার্টের কলার চেপে ধরে বলল, কেন এমন করছেন আমার সাথে? কেন এভাবে ইগনোর করছেন আমাকে? আমি কি দেখতে সুন্দর না? জিসান অনির হাত সরিয়ে বলল, দেখেন, আপনার আর কিছুদিন পরেই বিয়ে, এভাবে আমার সাথে কথা বললে মানুষ খারাপ ভাবে দেখবে বিষয়টা। অনি কান্না করতে করতে বলল, দেখুক, দেখতে দিন, আমার কিছু যায় আসে না। জিসান, আমার যায় আসে, কারণ আপনার বাড়িতে আমার বোন আছে। আমার জন্য আপনার বা আপনার ফ্যামিলির সম্মানহানি হলে সেটা আমার বোনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। অনি জিসানকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না শুরু করে দেয়। অনি, ভালোবাসি আমি আপনাকে, থাকতে পারবো না আপনাকে ছাড়া। জিসান অনিকে ছাড়িয়ে বলল, দেখেন, এগুলো আপনার আবেগ, আমি এখনো ছোট, আপনি এখনো ছোট, এটাকে ভালোবাসা বলে না। আর আপনার পরিবার বিয়ে ঠিক করেছে আপনার, এখন এসব কথা বলার কোনো মানেই হয় না। অনি, আপনি শুধু একবার বলুন আপনি আমাকে ভালোবাসেন, আমি সব ঠিক করে দিব। জিসান, আমি আপনাকে ভালোবাসি না, আর আপনি কোনোদিন আমার সাথে সুখী থাকতে পারবেন না। আমি আপনাকে না আপনার বিলাসিতা বহু লাইফ দিতে পারবো, আর না ঠিক 10টা বাকি 10টা পার্টনারের মতন সময় দিতে পারবো। আপনি আপনার পরিবারের কথা মতন বিয়ে করে ভালো থাকুন। আমি চাইলে পারতাম ভালো একটা জব করতে, কিন্তু আব্বুর স্বপ্ন ছিল যে আর্মি হবে। আব্বু হয়তো পারেনি, তাই আমি সবকিছু জানি, আপনার বিষয়ে সবকিছু জেনেই ভালোবেসেছি আপনাকে।
নোট: ছোটবেলা থেকে পড়ালেখা আর ফ্যামিলিকে সময় দিয়েছেন সব সময়। আপনার মন প্রাণ জুড়ে শুধু বই আর বই। আপনি প্রথমবার পরীক্ষা দিয়ে বিএসসি ক্যাডার হয়েছেন, যেখানে অনেকেই দুই তিনবার লেগে যায়। আপনি অনেক ভালো ভালো চাকরির অফার পেয়েছিলেন, কিন্তু সেগুলো না করে আর্মিতে জয়েন দেন, কারণ আপনার আব্বুর অনেক শখ ছিল আর্মিতে জব করার। কিন্তু আপনার নানু বাড়ি থেকে আপনার আম্মুকে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছিল, তাই আপনার আব্বু আপনার আম্মুকে নিয়ে পালিয়ে আসে ঢাকাতে। তাই আপনার আব্বুর আর জব করা হয়নি। সেজন্যই আপনি আপনার আব্বুর ইচ্ছা পূরণ করার জন্য আর্মিতে জব নিয়েছেন। জি স্যার। এত কিছু আপনাকে কে বললো? তুবা আমাকে সব বলেছে। আমি তবুও আপনাকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না? জি স্যার। আমাকে খারাপ স্বপ্ন ভেবে ভুলে যান। আমি কোনোদিন আপনাকে ভালোবাসিনি। আমার মন আপনার জন্য কোনোদিন জায়গা ছিল না। ফ্যামিলির পছন্দ মতো বিয়ে করে নিন, ভালো থাকবেন। আর থেকে জিসান নামে চ্যাপ্টারটা ছিঁড়ে ফেলে দিবেন। আসছি। আশা করি আজকের পর থেকে আর আমাকে আপনি দেখতে পাবেন না। আমি আজই চলে যাব। আমার জন্য আর কষ্ট পেতে হবে না আপনাকে। গালিব কলেজ থেকে বেরিয়ে অফিসে চলে যায়। অভিকে ডেকে সে যে 2 ঘন্টা আগে রুমে ঢুকেছে, বের হওয়ার নাম নেই। গালিব: যেভাবেই হোক আমার সব ইনফরমেশন 2 দিনের ভেতরেই লাগবে। অভি: ভাই, এত তাড়াতাড়ি সম্ভব না গালিব। ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, তুমি শুধু মন দিয়ে কাজ করো। অভির ফোন বেজে উঠল। 3 বার কল করেছে। অভি বারবার কল কেটে দিচ্ছে। গালিব: কে ফোন করেছে? অভি: মো ফোন করেছে। গালিব ফোন রিসিভ করে কথা বলে নাও। বলছি না আমার বোনকে যথেষ্ট সময় দিবে? গালিব: কিন্তু ভাইয়া, এখন তো একটা ইম্পর্টেন্ট কাজে আছি। গালিব: এখন কথা শেষ করো, আর যতক্ষণ কথা বলবে সেই সময়টা পরে কাজ করে শোধ করে দিবে। আমি কাজে ছাড় দেই না অভি। কাজের জায়গায় কাজ, বউয়ের জায়গায় বউ। এখন যাও, কথা বলে আসো। অভি চলে গেল কথা বলতে। গালিবের মনে পড়লো কাল থেকে তুবার সাথে সে কথা বলেনি, তাই সে ফোন নিল তুবার সাথে কথা বলার জন্য। সেই সময় তুবার নাম্বার থেকে ফোন আসে। হ্যালো? তুবা নিশ্চুপ। গালিব: কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে। তুবা ফোন কেটে দেয়। গালিব আর কিছু বলে না, আবার কাজে মন দেয়। অভি এসে গালিবকে বলে: অভি ভাইয়া, আমাকে একটু ছুটি দেওয়া যাবে? আসলে আজ মোয়ের জন্মদিন, আমি ভুলে গিয়েছিলাম। ও ফোন দিয়ে কান্না করছে তাই। গালিব একটা চেক লিখে দিল বউয়ের জন্য গিফট কিনে নিয়ে যাওয়া, আর তাকে নিয়ে ঘুরে এসো। অভি: ধন্যবাদ ভাইয়া। গালিব: এত খুশি হওয়ার প্রয়োজন নেই, তোমার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। অভি এসে গালিবের রুম থেকে বেরিয়ে যায়। গালিব অনেক টেনশনে আছে, তাই সে মন দিয়ে কাজ খুঁজছে। জিসান খুব কান্না করছে। আজ সে তার মনের মানুষকে সারা জীবনের জন্য বিদায় দিয়ে এসেছে, আর কোনোদিন তার সাথে দেখা হবে না। বাইরে থেকে মুখে পানি দিয়ে এসেছে যাতে কান্না করেছে সেটা বোঝা না যায়। জিসান ভেতরে এসে দেখে তুবা কান্না করছে। জিসান এসে জিজ্ঞাসা করলো: বোন, কি হয়েছে? কান্না করছিস কেন? আর কখন এসেছিস তুই? মিসেস ফাতেমা: ওই কথা পরে, আগে তুই বল কোথায় ছিলি সারা রাত? সেই গালিব তুবার বের হওয়ার পর থেকে বেরিয়েছিস, এখন বাসায় ঢুকলি? জিসান: ফরিদদের সাথে ছিলাম, আর ছুটিতে এসেছি। তুবা কখন এসেছে? আর এভাবে কান্না করছে কেন? মিসেস ফাতেমা: গালিব কাল রেখে গেছে। নিজেদের মধ্যে কি হয়েছে জানি না, কেউ কিছু বলছে না, তাই আমিও আর কিছু জিজ্ঞাসা করিনি। জিসান: আম্মু, আমি আজ চলে যাব। মিসেস ফাতেমা: সে কি রে? 2 দিন? 2 না, 2 হবে। আচ্ছা।
সে কি রে, তুই না 2 মাসের ছুটিতে এসেছিলি? জিসান, একটা মিশনে যেতে হবে, ইমার্জেন্সি আম্মু, তাই ওপর থেকে ছুটি বাতিল করেছে। জিসান তুবার কাছে এসে জিজ্ঞাসা করে, জিসান, কিরে বোন, কি হয়েছে বল আমাকে। তুবা নাক টেনে বলে, কিছু না ভাইয়া, আমি ঠিক আছি। জিসান, নিজের যত্ন নিবি, আম্মুকে দেখে রাখবি, আর শ্বশুর বাড়িতে ভালোভাবে থাকবি সবার সাথে। এখন তুই বড় হয়েছিস, বোন নিজের সংসার নিজেকে গুছিয়ে নিতে হবে। আমি ভাইয়ের সাথে কথা বলবো। আমাকে আজ যেতে হবে। আম্মু আপুর খেয়াল রাখবি ঠিক মতো। আমার পরে এদের 2 জনের খেয়াল তোকেই রাখতে হবে। তুবা এবার জিসানের দিকে চাইলো। তুবা, ভাইয়া কি হয়েছে তোমার? তুমি কি কান্না করেছো? তোমার চোখ এমন লাল হয়েছে কেন? জিসান, কই না তো, আসলে আজকে 2 বন্ধু অনেক গল্প করেছি, ঘুমায়নি, তাই চোখ লাল হয়ে গেছে। তুবা, তুমি কান্না করেছো ভাইয়া? কি হয়েছে বলো আমাকে। জিসান তুবাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। তোদের ছেড়ে যেতে মন চাচ্ছে না রে, তাই মন খারাপ। আপুর এই অবস্থা, আর আমি থাকতে পারছি না, তাই কান্না পাচ্ছে। জিসান তুবাকে ছেড়ে দিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে গালিবকে ফোন দিল। জিসান, আসসালামু আলাইকুম ভাইয়া। গালিব, ওয়ালাইকুম আসসালাম। জিসান, কেমন আছো? জিসান, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনারা তুবার কি হয়েছে? গালিব, তোমার বোন বাচ্চার জন্য পাগল হয়ে গেছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে, তাই আম্মুর কাছে রেখে এসেছি। ওকে একটু দেখে রেখো, আমি 1 সপ্তাহ পরে নিয়ে আসবো। আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি, তাই বিশেষ করে ওকে আম্মুর কাছে রাখলাম। তুমি একটু দেখে রেখো প্লিজ। জিসান, আমি চলে যাচ্ছি আজ ভাইয়া, ছুটি বাতিল হয়ে গেছে। খাগড়াছড়িতে একটা মিশনে যেতে হবে, কি হবে জানি না ভাইয়া। আমার পরিবারকে দেখে রাখবেন। আমার ছোট বোন, ও কিছু ভুল করলে বুঝিয়ে নেবেন। আমি আর বেঁচে নাও আর ফিরতে পারি। ভাইয়া, এই কথা আপনি কাউকে বলবেন না প্লিজ। সন্ধ্যায় জিসান চলে যাবে বলে নীলা আর নিলয় এসেছে, কিন্তু গালিব আসেনি। নিলয় ফোন করলে বলে ব্যস্ত আছে, যেতে পারবে না। জিসান নীলার সাথে অনেকক্ষণ গল্প করে তারপর যাওয়ার সময় আসলে বলে, জিসান, আপু তোকে অনেক মিস করি রে। নীলা কান্না করে দেয়। নীলা, পাগল ভাইটা আমার, তুই তো এত সহজে কান্না করিস না, তাহলে আজ কেন কান্না করছিস? জিসান, এবার তোদের ছেড়ে যেতে মন চাইছে না রে আপু, তাই। নীলার রুমে আসলে জিসান বলে, ভাই আমার আপুর খেয়াল রাখবেন কিন্তু এখন কিন্তু আপু 3 জন, তাই বেশি বেশি খেয়াল রাখবেন। নীলয়, হ্যাঁ ঠিক আছে, তুমি তাড়াতাড়ি মিশন শেষ করে এসো, আমরা এদিকে মেয়ে দেখা শুরু করি। জিসান একটু জোরে করে হাসলো, মনে মনে বলল, আর বিয়ে, যাকে মন দিলাম তাকেই পেলাম না। নীলয়, শালাবাবু কিছু বলছো? নীলয়, না ভাইয়া, কিছু বলিনি। এবার আমায় যেতে হবে, না হলে ট্রেন মিস করে ফেলবো। মিসেস ফাতেমা, তুবা, নীলা, জিসান সবাই কান্না করছে। নীলয় বুঝতে পারছে না এদের কান্না করার কারণ। নীলয় মনে মনে বলে, এরা মেয়ে মানুষ না হয়ে কান্না করছে, যেটা বোঝ। এরা মেয়ে মানুষ হয়ে কান্না করছে যেটা বুঝলাম, কিন্তু জিসান কেন মেয়েদের মতন কান্না করছে? জিসান বাড়ি থেকে বেরিয়ে গেল। যাবার আগে তুবাকে বলল, যা বলেছি মনে থাকে যেন বোন। সবাইকে বিদায় দিয়ে চলে গেল জিসান। অনি সেই দুপুর থেকে রুমে দরজা লাগিয়ে বসে আছে। আসমা খান এসেছে অনিকে ডাকতে। আসমা, অনি, মামনি তোমার সাথে কিছু কথা ছিল, দরজা খোলো। অনি, মামনি, আমার ভালো লাগছে না, পরে কথা বলি। আসমা খান কিছু না বলে চলে গেল। তৌহিদ খান আসমা খানকে জিজ্ঞাসা করলেন। আসমা খান বলে পরে আসবে। তৌহিদ খান, আমরা কি একটু তাড়াতাড়ি করে ফেলছি না মেয়েটার বিয়ে নিয়ে? আসমা খান, ছেলে ভালো, আর তোমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে। আর তুমি কি ভাবছো আমি তোমার মেয়ের এই বাড়ি থেকে বিদায় করার জন্য এত তাড়াহুড়ো করছি?
আজ যদি অনি আমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি এই কথা বলতে পারতে? তৌহিদ খান: আরে বাবা, হয়েছে হয়েছে, আমি আর কিছু বলবো না। তোমার যা মনে চাই তাই করো। আমার মেয়ে সুখী থাকলেই আমি সুখী। আসমা খান বিজয়ের হেসে তৌহিদ খানকে বলল, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মেয়ে আমাদের ভালোই থাকবে। তুবা গালিবের জন্য মনটা ছটফট করছে, তাই ফোন দিল। ফোন সাইলেন্ট থাকায় গালিব বুঝতে পারেনি তুবা বারবার ফোন দিচ্ছে। ফোনটা না ধরায় তুবা গালিবকে মেসেজ দিল, একটা ছোট্ট কথার জন্য এত বড় শাস্তি দিতে পারলেন আমাকে? এই আপনার ভালোবাসা, এই ভালোবাসেন আমাকে? ঠিক আছে, আপনি আমার সাথে কথা না বলে থাকতে পারেন, আমিও কথা না বলে থাকতে পারবো। রাত 2টার পরে কাজ শেষ করে গালিব ফোন হাতে নিয়ে দেখে তুবার কল আর মেসেজ। সময় দেখে আর ফোন দেয়নি। গালিব ঘুমিয়ে পড়ল। সকালে তুবা উঠে ফোন চেক করে দেখে মেসেজ সিন করেছে কিন্তু রিপ্লাই দেয়নি। তুবার মেজাজ আরো খারাপ হয়ে গেল। তুবা আজ কলেজে আসুক, তারপরে মজা বুঝাবো। তুবা কলেজে চলে গেল, কিন্তু গালিবকে কোথাও দেখতে পেল না, তাই ক্লাস করতে চলে গেল। সবাই ক্লাস শেষ করে গালিবের জন্য অপেক্ষা করছিল তুবা, কিন্তু হঠাৎ অন্য একজন স্যার ঘরে ঢুকলো। নিউ টিচার: হ্যালো স্টুডেন্ট, তোমাদের গালিব স্যার কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই একদিন আমি তোমাদের ক্লাস নিব। তুবা কিছুটা চিন্তিত হয়ে ক্লাস শেষ করলো। ক্লাস থেকে বের হয়ে ফোন দিল গালিবকে। গালিব প্রথমবারে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বউ? ভালো আছি। আপনি কলেজে আসলেন না কেন? আমার জরুরি কাজ আছে, তাই ছুটিতে আছি। তুবা কান্না করতে করতে বলল, আমি জানি আপনি আমার জন্য কলেজে আসছেন না, আমার উপরে রাগ করেছেন। প্লিজ আমাকে নিয়ে আর এভাবে কষ্ট দিবেন না। আমি থাকতে পারবো না আপনাকে না দেখে। আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন। গালিব: তোমার আর কিছু বলার না থাকলে আমি ফোন রাখতাম। তুবা রাগ করে অভিমানে ফোন কেটে দেয়। গালিব মনে মনে বলে, সুইটহার্ট আমারও যে তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা কিছুদিনের জন্যই। বিকালবেলা তৌহিদ খান ফোন দিল গালিবকে। গালিব: আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। অফিস কেমন লাগছে? ভালো লাগছে আব্বু, সব কাজ গুছিয়ে নিচ্ছি, তাই একটু সময় লাগছে। তৌহিদ খান বলেন, আজ তো অনেকে দেখতে ছেলে আসবে, তুমি বৌমাকে নিয়ে সন্ধ্যার আগে বাড়ি চলে এসো কেমন? গালিব: আব্বু, আমি যেতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে। তৌহিদ খান: তোমার বোনের থেকে জরুরি কিছু আছে? আমার আগে জানা ছিল না আপনার। গালিব: আব্বু, বোঝার চেষ্টা করো, তুমি এভাবে হঠাৎ বললে কিভাবে যাওয়া পসিবল বলো? তুমি মামুনি সামলে নাও। তৌহিদ খান: আচ্ছা ঠিক আছে, বৌমাকে পাঠিয়ে যাও তাহলে। তুবা ওর আম্মুর বাসায় আছে, ও একা যেতে পারবে না। তৌহিদ খান: আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি বৌমাকে আনতে। গালিব: কোনো প্রয়োজন নেই আব্বু, তোমরা সামলে নাও। তৌহিদ খান হতাশ হয়ে আচ্ছা বলে ফোন রাখলো। গালিব অভিকে বলল, যা করা 2 দিনের মধ্যেই করতে হবে, অভি হাতে সময় নেই। ফোনে ফোন আসে, অভি ফোন নিয়ে বাইরে গেল। কথা শেষ করে অভি গালিবকে এসে বলল, অভি ভাইয়া, একটা অ্যাকাউন্ট লন্ডনে অ্যাক্টিভ পাওয়া গেছে, এখন কি করব? গালিব: গ্রেট, তুমি এক কাজ করো, তোমার পাসপোর্ট আছে অভি? আছে ভাইয়া। গালিব: 2টা ফ্লাইটের টিকিট কেটে ফেলো, আমরা আজ লন্ডন যাব। অভি: ভাইয়া, রিটার্ন টিকিট কি কাটবো?
গালিব, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা দেশে আসবো না। ওকে ওকে ভাইয়া, আমি সব রেডি করছি। সন্ধ্যায় অনেকে ছেলেপক্ষ দেখতে আসলো। ছেলের সাথে ছেলের বন্ধু এসেছে। আর আসমা খান অনিকে নিয়ে আসলো ছেলের সামনে। অনি মাথা নিচু করে বসে আছে। ছেলের সামনে একবারের জন্য চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আসমা খান অনিকে এসে বলল, তোমার মত নিয়ে ছেলেপক্ষকে আসতে বলা হয়েছে, তাহলে এখন এমন করছো কেন অনি? তুমি আগে ছেলেকে দেখো, তারপর না হয় বলো। অনি পা থেকে শুরু করে আস্তে আস্তে দেখতে লাগলো। ছেলের হাইট 5 ফুট 10, দেখতে ফর্সা, স্টাইল করে দাড়ি রাখা, বেশ ভদ্র। অনি এক পলক দেখে আবার মাথা নিচু করে নিল। তৌহিদ খান বলল, আম্মুকে ঘরে নিয়ে যাও। আসমা খান অনিকে ঘরে নিয়ে গেল। তৌহিদ খান, বাবা তোমার নামটা যেন কি? জি, আমার নাম শায়ান তালুকদার। তোমার বাবা মা এলেন না যে? আসলে আব্বু আম্মু লন্ডনে একটা কাজে আটকে গেছে। আমায় বলেছে সবকিছু ঠিক থাকলে বিয়েতে চলে আসবে। তা বাবা, মেয়ে পছন্দ হয়েছে? জি, আমি বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের ডেট ঠিক করে জানাবো। আর আপনার মেয়ের একটা মতামতের বিষয় আছে, তার আমাকে পছন্দ হয়েছে কিনা। অনিকে রেখে আসমা খান আসলো। আসমা খান, আমাদের মেয়ে পছন্দ হয়েছে? শায়ান তালুকদার, মিসেস খান, আমার মেয়ে পছন্দ হয়েছে। আমি যত তাড়াতাড়ি পারি বিয়ে সেরে নিতে চাই। আমার একটু তাড়া আছে। তৌহিদ খান, তাহলে তুমি কাজ শেষ করে এসো, তারপরে না হয় আমরা এই বিয়ের বিষয়ে আগাবো। আসমা খান হেসে বলল, তুমি চাইলে এই সপ্তাহে আমরা আক্ত সেরে ফেলতে পারি, পরে না হয় অনুষ্ঠান করে বিয়ে দিলাম। শায়ান তালুকদার, গুড আইডিয়া। তৌহিদ খান, আসলে আবরার আজ বাসায় নেই, ওর সাথে তো কথা বলা দরকার ছিল। আসমা খান, আবরার তো বলেই দিয়েছে আমাদের সামলাতে, তাহলে তুমি এমন করছো কেন? শায়ান তালুকদার, মিস্টার খান, আপনি কি আরো সময় চান? আমার কোনো আপত্তি নেই, আপনি চাইলে সময় নেন। আমার কিন্তু আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে, তাই আমি বিয়েটা করে নিতে চাচ্ছিলাম। তৌহিদুল খান, আচ্ছা ঠিক আছে, আমি আবরারের সাথে কথা বলে বিয়ের ডেট জানিয়ে দিব তোমাকে। শায়ান তালুকদার, ওকে মিস্টার খান, আজ তাহলে আমরা উঠি। ছেলেপক্ষ চলে যাওয়ার পরে আসমা খান তৌহিদুল খানের সাথে কথা বলছিল। অনি উপর থেকে সব কথাই শুনেছে। অনি, মামুনি, সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর একটু সময় নিয়ে ভালোভাবে সবকিছু ঠিক করলে ভালো হয় না? তৌহিদুল খান গালিবকে ফোন দিল। গালিব ফোন ধরল, কিন্তু গাড়িতে থাকার কারণে কিছু শুনতে পাচ্ছে না। তৌহিদুল খান, বাবা ছেলেপক্ষ অনিকে পছন্দ হয়েছে, তুই একটু বাড়িতে আসলে তোর সাথে কথা বলতাম এই বিষয়ে। গালিব, বাবা আমি একটা ইম্পর্টেন্ট কাজে লন্ডনে যাচ্ছি, এসে কথা বলবো। আসমা খান ফোনটা নিল। আসমা খান, আবরার এই সপ্তাহে শুভ কাজটা সেরে ফেলি, আর পরে না হয় বড় অনুষ্ঠান করে ওকে তুলে দেব। গালিব ওই পাশ থেকে কি বললো শোনা গেল না। আসমা খান, ঠিক আছে বাবা, তুমি কাজ সেরে ফিরে এসো, আমি বিয়ের ব্যবস্থা করছি। আসমা খান ফোন কেটে তৌহিদুল খানকে বলল, আমার ছেলের পুরো বিশ্বাস আছে আমার উপরে, ও বিয়ের দিন ঠিক করতে বলল। অনি আর কিছু বলল না, উপরে চলে গেল। অনি উপরে গিয়ে লাস্টবারের মতন জিসানকে ফোন দিল। জিসানের ফোন অফ। অনির ফোনে জিসানের নাম্বার থেকে ভয়েস কল আসলো। অন্ধকারে পেছনে ফিরে তাকাতে নেই, সামনের দিকে এগিয়ে যাও, একটু পরেই জোনাকি পোকার সন্ধান মিলবে, দেখবে তোমার দুনিয়াটা আলোকিত করে দিবে। ভালো থেকো। আলবিদা প্রিন্সেস। অনি কথাগুলো শুনে কান্না করে দিল। যদি আমায় নাই হবেন কেন, আমার লাইফে এসে জীবনটা এলোমেলো করে দিলেন।
এলোমেলো করে দিয়ে চলে গেলেন। না পারছি আব্বুকে কিছু বলতে। গালিব তুবাকে মেসেজ দিল, আর্জেন্ট অফিস কাজে দেশের বাইরে যাচ্ছি, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। আমার ফোন অফ থাকবে, যোগাযোগ করার সুযোগ পাবে না। তুবা মেসেজ পড়ে সাথে সাথে গালিবকে ফোন দিল, কিন্তু ফোন সুইচ অফ পেল। রাতে মিসেস ফাতেমা তুবাকে খাবার খাওয়ানোর সময় জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে মা, তোর আর জামাইয়ের মাঝে কি হয়েছে? আমাকে বল, আমি জামাইয়ের সাথে কথা বলবো। কিছু হয়নি আম্মু, আমার দোষেই আমি এখানে। মারে, এখন তোর বিয়ে হয়েছে, এখনো কি বাচ্চামো করলে হবে? জামাই তো খুব ভালো ছেলে, তাহলে কি নিয়ে তোদের মাঝে ঝামেলা লেগেছে? আম্মু, কোনো কিছু না, সব ঠিক হয়ে যাবে, তুমি খেয়ে নাও। তুবা খাবার শেষ করে ঘুমাতে চলে গেল। ফোন চেক করে দেখে অনি ফোন করেছে। তুবা অনিকে কল দিল। কি খবর ননদিনী, হঠাৎ এই রাতের বেলায় ভাবির খবর নিচ্ছ যে? আমি মরে গেলেও কি তুমি খবর পাবে? তবা তবা, কি অলক্ষণে কথা। মরতে যাবে কেন? আমার ননদিনী 4টা করে 8টা বাচ্চার মা হোক। সেই ব্যবস্থাই হচ্ছে। আজ ছেলে দেখতে এসেছিল, তাদের পছন্দ হয়েছে, খুব তাড়াতাড়ি বিয়ে। বলো কি, আজ এত সব কিছু হয়ে গেছে আর আমি জানি না? ভাইয়া নিজেও আসেনি আর তোমাকেও আসতে দেয়নি। আব্বু তোমাকে নিতে গাড়ি পাঠাতে চেয়েছিল, কিন্তু ভাইয়া না করে দিয়েছে। তোমার ভাই তো কি চাচ্ছে আমি নিজেও জানি না। সে নাকি লন্ডনে চলে গেছে, একটাবারও ফোন দেয়নি আমাকে, মেসেজ দিয়েই শেষ। অনি, আব্বু আর মামনির সাথে কথা বলেছে, ভাইয়া কি বলেছে সেটা বুঝতে পারেনি, শুধু মামনি বলল ভাইয়া বিয়ের আয়োজন করতে বলেছে। তুবা, এই ননদিনী, তোমার জামাই দেখতে কেমন? সুন্দর, নম্র, ভদ্র। তাই নাকি? তা তোমার জামাই পছন্দ হয়েছে? অনি, পছন্দ না করে আর উপায় আছে? বিয়ে তো সে তাকেই করতে হবে, সেই আজ হোক বা কাল। তোমার ভাই তো আমাকে বুঝলই না। তুবা, হয়তো তোমার ভাগ্যে আমার ভাই লেখা নেই, তাই হয়তো আমার ভাই তোমাকে পাইল না। তুবা, আমি তো সবকিছু মেনে নিয়েছিলাম তোমার ভাইকে। আচ্ছা তুবা, থাক, মন খারাপ করো না, আর বিয়ের প্রিপারেশন নাও। এখন কান্না করলে চোখের নিচে কালো হয়ে যাবে, বউ সেজে ভালো দেখাবে না। তুবা, লাইফটা এলোমেলো হয়ে গেছে আর তুমি এসেছো বিয়ে নিয়ে। তুবা, থাকার চিন্তা করতে হবে না, এখন ঘুমিয়ে যাও, কাল কলেজে যেতে হবে। অনি, আচ্ছা ঘুমাও, আমিও ঘুমাই। অনি ফোন কেটে দিল। চোখে ঘুম নেই। এই 2 মাসে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। জিসান ঝড়ের মতন এসে সবকিছু এলোমেলো করে দিয়েছে। এখন আবার নতুন একজন এসে জুটেছে, সায়ন তালুকদার। 1 সপ্তাহ পরে আজ অনির বিয়ে। সকাল থেকে বিয়ের তোড়জোড় চলছে। আজ খানবাড়ি লাল গোলাপে ভরে উঠেছে। অনি পছন্দের লাল গোলাপ, তাই তো তহিদ খান মেয়ের পছন্দের ফুল দিয়ে পুরো বাড়ি সাজিয়েছে। কিন্তু তার মেয়ের মনের খবর কেউ জানে না, শুধুমাত্র অনি নিজে ছাড়া। তহিদ খান তুবার মাকে নিয়ে এসেছে। গালিব দেশে এসেছে 3 দিন আগে। এসে দেখে বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে, তাই গালিব আর কিছু বলেনি। কিন্তু এই 1 সপ্তাহে তুবার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি গালিব। তুবার মনমরা হয়ে থাকে সবসময়। গালিব 3 দিন আগে একবার খান ম্যানশনে এসেছিল, তারপরে আর আসেনি। তহিদ খান অনেকবার ফোন করেছে গালিবকে। গালিব ফোন ধরে বলেছে, আমি ঠিক টাইমে এসে যাব আব্বু, তুমি টেনশন করো না।
অনি যতটা পারছে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু অনির হাত পা কাঁপছে। তুবা তো মন খারাপ করে আছে। তুবা গালিবকে মেসেজ দিল, জানি না আমাদের সম্পর্কে দূর কত দূর, হয়তোবা আমি এখন আপনার মন থেকে উঠে গেছি, তাই তো আর আমার প্রয়োজন নেই আপনার, তাই আমিও আর বিরক্ত করব না। আজ অনির বিয়ে হয়ে গেলে আমিও চলে যাব অনেক দূর। তুবা ফোন রেখে একটা লেহেঙ্গা পরে নিল। এটা তহিদ খান নিজে পছন্দ করে আনিয়েছেন। অনির বিয়ে উপলক্ষে সবার জন্য শপিং করেছে তহিদুল খান নিজেই। তুবা সাজতে চাচ্ছিল না, কিন্তু আসমা খান জোর করে একটু হালকা সাজিয়েছে। আসমা খান এসে বলে একটু পরে বরপক্ষ চলে আসবে। অনেক এই কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসে। সেই দিন তুবার সাথে কথা বলার পর রং নাম্বার থেকে ফোন এসেছিল। প্রথমবার না ধরলেও পরের ফোন ধরেছিল। সেই ফোনটা দিয়েছিল সায়ান তালুকদার। অনি, হ্যালো, কে বলছেন? বারবার ফোন দিচ্ছেন কেন? তহিদ, সায়ান তালুকদার। হ্যালো বিউটিফুল লেডি, আমি সায়ান তালুকদার বলছি, তোমার ফিউচার হাজবেন্ড। অনি, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? সায়ান তালুকদার, মিসেস খান থেকে নিয়েছি। কেন, অন্যায় কিছু করে ফেলেছি? সায়ান, আসলে তেমন কিছু না। সায়ান তালুকদার, আসলে আপনি এতটা সুন্দর যে সেটা আপনাকে না বলে থাকতে পারলাম না। সুন্দরী প্রশংসা না করলে আমি আবার থাকতে পারি না। অনেক ধন্যবাদ আমাকে সুন্দরী তালিকায় ফেলার জন্য। সায়ান তালুকদার, ধন্যবাদ দিলে হবে না। বিয়ের পর প্রতিদিন এই সুন্দর চেহারা দিয়ে ঘুম ভাঙালেই চলবে। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু তো বলুন। আচ্ছা বাদ দিন, একটা কথা বলুন আমাকে, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আসলে এই কথাটা জানার জন্যই ফোন করেছি আপনাকে। অনেক পছন্দ হয়েছে, পছন্দ না হওয়ার কি আছে? সায়ান তালুকদার, জোর করে কথাগুলো বলছেন দেখে বোঝা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনার নাকি একটা ভাই আছে, কি যেন নাম? অনি, আবরার খান গালিব আমার ভাইয়ের নাম। সায়ান তালুকদার, রাইট, ওনাকে তো দেখতে পেলাম না। ভাইয়া অফিসের কাজে আছে, তাই আসতে পারিনি। সায়ান তালুকদার, ওকে, অনেক কথাই হলো। এটা আমার নাম্বার, সেভ করে রাখুন, ভালো থাকবেন। সায়ান তালুকদার ফোন কেটে দিল। এরপরে প্রতিদিন রাতেই ফোন দেয় অনি। অনেক ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হয়, কিন্তু আজ তো বিয়ে, এর পরে কি করবে এটা ভেবে অনির হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পরে ছোট ছোট বাচ্চা এসে বলল, বর এসেছে। মৌ এসে তুবাকে ডাকলো গেট ধরার জন্য। তুবা যেতে চাচ্ছিল না। মৌয়ের জোরাজুরিতে গেল। মৌ সব কথা বলছে, তুবা শুধু দাঁড়িয়ে আছে। ছেলেপক্ষের এক ছেলে তুবার পাশে চেয়ে আছে। তুবা বুঝতে পেরে কাপড় ঠিক আছে কিনা দেখা শুরু করে। মৌ এক প্রকার ঝগড়া শুরু করে দেয়। মৌ, এই যে জামাই, আমাদের এইখানে পাওয়ার না দিলে আমার বোন নিয়ে যেতে দেব না। সায়ান তালুকদার, নিয়ে যেতে না দিলে নাই, বিয়েটা অন্তত করতে দিন, তারপরে না হয় আপনার বোনের জন্য ঘর জামাই থেকে যাব। মৌ, জি না দুলাভাই, টাকা শোধ করুন, তারপর গেট ছাড়া হবে। সায়ান তালুকদার, আচ্ছা প্রাইস বলুন তাড়াতাড়ি। 50,000 দিলেই চলবে। সায়ান তালুকদার 500 টাকার একটা বান্ডিল দিয়ে বলল, এবার গেট ছাড়ুন। মৌ এবার ফিতা ছেড়ে দিয়ে তুবা সহ চলে আসলো। সেই সময় ছেলেপক্ষের একটা ছেলে তুবার হাত ধরে। ছেলের বন্ধু, এই যে মিস ডানাকাটা, আমার এই মনটা পাগল করে দিয়ে কোথায় যাচ্ছেন শুনি? তুবা তো ভয়ে শেষ। এই যদি গালিব এই কাণ্ড দেখে, তাহলে হয়তো আর জীবনে কথা বলবে না। গালিব, আমার হাত ছাড়ুন বলছি। ছেলে বন্ধু,
না, আমাদের সাথে নিয়ে চলুন, আমরা রাস্তা চিনি না। মৌ হাতটা ছেড়ে কথা বলো, না হলে হাত আর হাতের জায়গায় থাকবে না। মৌ মনে মনে বলে, গালিব ভাই যদি এই সিন দেখে তাহলে আজ এই বাড়ির পাওয়ার রাস্তা না উপরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। মৌ তুবার হাত ছাড়িয়ে নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে গালিব বাড়িতে আসলো। এসে তহিদ খানের সাথে দেখা। তহিদ খান, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আবরার, নিজের বোনের বিয়েতে মেহমানের মতন এসেছ? গালিব, কাজ ছিল আব্বু, আর তুমি আর মামনি তো সব দিক সামলে নিয়েছো। আর কি দরকার বলো? তহিদ খান, মানুষ বোনের বিয়ে নিয়ে কত এক্সাইটেড থাকে, আর তোমার বোনের বিয়ে আর তুমি অফিস নিয়ে পড়ে আছো। গালিব, আব্বু হয়েছে, এখন এসব বাদ দাও, না হলে আবার তোমার প্রেশার বেড়ে যাবে। আর আমার পান্ডা বউ কোথায় একটু বলে যাও প্লিজ। তহিদ খান, আমার তোমাকে অফিসে দেওয়াটাই ভুল হয়ে গেছে। তুমি আমার বৌমার পর্যন্ত খবর নাও না। আমি জানতে পেরেছি, আজ বিয়েটা ভালোই হয়ে যাক, তারপরে তোমার ব্যবস্থা আমি করছি। গালিবার কথা না বাড়িয়ে চলে গেল তুবার খোঁজে। মৌকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, তুবাকে দেখেছে কিনা। মৌ, ভাবি তো আমার রুমে বসে আছে, ভাবি বলছে নিচে নাকি আসবে না, তাই আমি একা ঘুরে বেড়াচ্ছি। গালিবার কথা না বলে এক দৌড়ে গেল গালিবের ঘরে। তুবা বসে আছে। গালিব এসে পিছন থেকে জড়িয়ে ধরলো। গালিব, সরি ও এই এক সপ্তাহ কষ্ট দেওয়ার জন্য। তুবা, সরি কিসের জন্য বলছেন? আমার তো মন খারাপ হয়নি, আর কার উপরই বা মন খারাপ করব? আমার রাগ ভাঙানোর কেউ আছে নাকি? আমি রাগ করলে কেউ তো রাগ ভাঙায় না, উল্টো রাগ করে বসে থাকে। গালিব, বুঝলাম, বউ অনেক রেগে আছে। আচ্ছা সরি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এটা আগে দেখো। যদি সারপ্রাইজ ভালো না লাগে তাহলে যা শাস্তি দিবে তাই মাথা পেতে নেব। গালিব, কোথায় আপনার সারপ্রাইজ দেখি? গালিব, আসছে, একটু পরে দেখতে পাবে। গালিব তুবার হাত ধরতে গেলে দেখে তুবার হাত লাল হয়ে আছে। গালিব, সুইটহার্ট, তোমার হাতে কি হয়েছে? এভাবে লাল হয়ে আছে কেন? তুবা, কই না তো, এই চুড়ি পরতে গিয়ে ব্যথা পেয়েছি। সুইটহার্ট, তাহলে তোমার হাতে চুড়ি কোথায়? তুবা, ব্যথা পেয়ে খুলে। গালিব, সুইটহার্ট, তুমি যে মিথ্যা বলছো, এর ফল কি হতে পারে তোমার জানা আছে নিশ্চয়ই। তুবা কাঁদো গলায় বলে, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ওই ছেলেপক্ষের একটা ছেলে আমার সাথে। গালিব আর কিছু বলতে না দিয়ে তুবাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে 15 মিনিট আগে 15 মিনিট ধরে তুবার হাত সাবান দিয়ে ডলে ধুলো। তারপরে তুবাকে নিয়ে ব্যালকনিতে গেল। গালিব, সুইটহার্ট, দেখো তো এখান থেকে কোন ছেলে আমার কলিজায় হাত দিয়েছে। তুবা জানে, আজ যদি আমি ওই ছেলে দেখিয়ে দিই তাহলে আজ আর তার আস্ত থাকবে না। তুবা, এখান থেকে দেখতে পাচ্ছি না। গালিব বুঝতে পারে তুবা বলতে চাচ্ছে না, তাই তুবাকে রেখে নিচে চলে আসলো। মৌকে দেখতে পেয়ে গালিব জিজ্ঞাসা করলো, গালিব, মৌ আমার কলিজায় কে হাত দিয়েছে রে? মৌ, এই সেরেছে। ভাইয়া কিভাবে জানলো? এখন বিয়ে বাড়িতে না গন্ডগোল হয়। গালিব, কোনো রকম চালাকি করলে তার ফল কি হবে ভালোই জানিস। চুলের কাহিনী ভুলিসনি নিশ্চয়। তো মৌ চুল হারানোর ভয়ে ছেলেটাকে দেখিয়ে দিল। তারপরে দৌড়ে চলে গেল। তুবা ছেলেটিকে দেখে নিল, তারপরে বাইরে বের হয়ে কাউকে ফোন করলো। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে বলল, বাস্টার্ড, আজ তোর কলিজা ভুনা করে টিকটিকিকে খাওয়াবো। তুই জানিস না কার জিনিসে হাত দিয়েছিস। তহিদ খান সায়ন তালুকদারের কাছে এসে বলল, বাবা, তোমার বাবা মা তো আসলো না?
আসমা খান, আচ্ছা আজ তো শুধু আক্ট হচ্ছে, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? শায়ন তালুকদার, আঙ্কেল আসলে আব্বু আম্মু আসতে চাচ্ছিল, আব্বু জরুরি একটা বিজনেস মিটিং এ আটকে গেছে, আপনার সাথে কথা বলতে চেয়েছিল, আব্বুর মিটিং শেষ হলে আমি কথা বলিয়ে দেব। তহিদ খান সম্মান রক্ষায় হেসে চলে গেলেন। শায়ন তালুকদার, মিসেস খান, শুভ কাজ তাড়াতাড়ি শেষ করে নিলে ভালো হয় না? ভালো হতো না? আসমা খান, আচ্ছা আচ্ছা আমি দেখছি, তুমি বসো, একটু অপেক্ষা করো। আসমা খান চলে গেলেন। কাজীকে ফোন দিলেন। তহিদ খান গালিবকে খুঁজে বেড়াচ্ছে। গালিব উপরে চেঞ্জ করে নিচে নেমে আসলো। বোনের বিয়ে বলে কথা, নিজেকে তো পারফেক্ট দেখাতে হবে। তহিদুল খানের মুখের চিন্তিত ছাপে বললেন, আবরার, তোমার সাথে কিছু কথা ছিল, আমার এমার্জেন্সি। গালিব, আব্বু বলো, কি বলবে? তহিদুল খান, আমার না কেমন জানি লাগছে, ছেলেটার পরিবারের কেউ আসেনি, আমরা কি তাড়াহুড়ো করে ফেললাম? গালিব, আব্বু সবসময় উল্টাপাল্টা চিন্তা কেন করো বলো তো? কাজে ব্যস্ত আছে হয়তো, আর আমিও তো বাড়িতে ছিলাম না। তারা কি বলেছে বিয়ে করবে না? তারা কি বলছে বিয়ে করবে না? তহিদ খান, তুই বলছিস কিছু হবে না? গালিব, আব্বু আমার উপর ভরসা রাখতে পারো, আমি আমার বোনের বিয়ে দেব, দেখে শুনে বিয়ে দেব না? তহিদ খান, তাহলে কি আমি বিয়ের কাজ আগাবো? গালিব, শুরু করতে পারো, তার আগে খাওয়ার পর্ব শেষ করে নাও, তারপরে বাকি কাজ করা যাবে। তহিদ খান, আচ্ছা আচ্ছা আমি দেখছি। তা তুই জামাইয়ের সাথে দেখা করবি না? অবশ্যই দেখা করব, কেন দেখা করব না, আমি এক্ষুনি যাচ্ছি আব্বু। তহিদ খান চলে গেল। গালিব দাঁড়িয়ে তার বাবার হুইল চেয়ার যাবার দিকে তাকিয়ে আছে। তুবা সেখানেই আছে। আপনি তো আবার আমাকে ভুলে গেলেন, আর কই আমার সারপ্রাইজ কোথায়? গালিব, সুইটহার্ট, তোমার সারপ্রাইজ লাগবে তাহলে চলো রুমে চলো, দিয়ে দিচ্ছি। তো অসভ্য লোক, সবসময় মাথায় উল্টাপাল্টা চিন্তা করে। সুইটহার্ট, গালিব, সুইটহার্ট, খুব আদর পাচ্ছে, 1 সপ্তাহ হচ্ছে তোমার পরশ পাই না। তুবা, সেই 1 সপ্তাহ পরে মনে পড়লো যখন রাগ করেছিলেন, তখন মনে ছিল না? এখন 1 সপ্তাহ আমি রাগ করে থাকবো। গালিব, সুইটহার্ট, আস্ত খেয়ে ফেলবো এরকম কথা বললে, এই যে প্রজাপতির মতন উড়ে বেড়াচ্ছ সেটা আর পারবে না। তুবা গালিবের কানের কাছে এসে বলে, তুবা হানি, একটু ধৈর্য ধরো, পরে দেখা যাবে কে কাকে আস্ত খেয়ে ফেলে চোখ মেরে। গালিব, ওয়াও, আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি, দেখা যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তুবা, ডিল ডান। হা নি। সেই মুহূর্তে নিলয় আর নীলা আসলো সেইখানে। গালিব, কিরে তোদের আসতে এত দেরি হলো যে? নিলয়, বেটা তুই নিজেই তো বোনের বিয়েতে এসেছিস দেরি করে, আর আমাদের বলছিস? জানিস না এখন আমরা 4 জন? নীলা, তাহলে অভিমান ভেঙেছে 2 জনের। গালিব, আমরা তো লাভ বার্ড, আমরা কি রাগ করে থাকতে পারি, তাই না সুইটহার্ট? তোমার পাশে তাকিয়ে বলল। নীলা, হয়েছে চাপাবাজি করা লাগবে না, আমার বোনের 1 সপ্তাহে 3 কেজি ওজন কমে গেছে, এমন লিকলিকা শরীর, তার উপরে টেনশন দিয়ে চলে গেছিস। গালিবের বাচ্চা, আমার বোনের কিছু হয়ে গেলে তোকে আমি জেলে পচায় মারবো বলে রাখলাম। গালিব মুখ ভেঙচি দিয়ে বলল, আপনার এমন হুঙ্কারে আমি ভয় পাচ্ছি বড় আপু। তহিদ খান আর আসমা খান আসলে নীলা আর নিলয় সালাম দিল। তহিদ খান, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? বিয়ের কাজ শুরু হবে এখনই। গালিব, আব্বু তোমরা যাও, আমি আর নিলয় আসছি, একটু কথা আছে। তহিদ খান, তোমাদের এত কি কথা থাকে আমি বুঝি না। নিলয়, আঙ্কেল আমরা আসছি, আপনি যান। তহিদ খান, আসমা খান, তুবা, নীলা চলে গেল। আসমা খান তুবাকে বলল,
আসমা খান, বৌমা তুমি অনিকে নিয়ে আসো মৌ-সহ। তুবা, আচ্ছা মা, আমি আপুকে বসিয়ে দিয়ে নিয়ে আসছি। তুবার মৌ অনিকে নিয়ে এলো স্টেজে। কাজী সাহেব এসে পড়েছে। অনির হার্টবিট বেড়ে গেছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। সিগনেচার করার সময় চোখ বন্ধ করে জিসানের কথা মনে করে 2 ফোঁটা চোখের জল ফেলল। তারপরে সিগনেচার করে দিল। কাজী সাহেব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী সাহেবের উঠে চলে গেল জামাইয়ের কাছে।